দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এই সময়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমরা এই অনুষ্ঠানে। নির্বাচন সামনে রেখে মাঠে রয়েছে দেশের সবকটি রাজনৈতিক দল। যদিও নির্বাচনে অংশ নেওয়া নিয়ে আছে কয়েকটি দলের মধ্যে অনিশ্চয়তা। ক্ষমতাসীনরা দল গোছাতে তৎপর, নির্বাচনী রেসে কারা কোন অবস্থানে এ নিয়ে রয়েছে মানুষের কৌতূহল। সেই সাথে অর্থনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্য সহ নানা বিষয়ে কি ভাবছে জনগণ, এসব বিষয় নিয়ে কথা বলবো আজকের এই সময়ে। সাথে আছে আমি সীমান্ত খোকন। আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব শেখ রবিউল আলম এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব কুদ্দুস আফরাদ। আপনাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করব যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা ছিল রাজশাহীতে। তো এখানে তো বেশ কিছু ইস্যু এসেছে, নির্বাচন ইস্যু এসেছে, বিরোধী দলের আন্দোলনের ইস্যু সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, ডেমোক্রেসি সব ব্যাপারে উঠে এসেছে। তো জনাব কুদ্দুস আফরাদ, আপনি নিশ্চয়ই এটা পর্যবেক্ষণ করেছেন। তো সার্বিকভাবে এটা যদি কম্পাইল করেন, কি মেসেজটা আছে? প্রথমত হচ্ছে উত্তরাঞ্চল আমাদের দেশে দীর্ঘদিন অবহেলিত ছিল। অনেক ওইখানে এক সময় মঙ্গা হতো উত্তরাঞ্চলের, বিশেষ করে রংপুরের কিছু জেলাগুলোতে। উত্তরাঞ্চলও কারণ ওইখানকার যে বরেন্দ্র, ওদের মাটির যে তাপ, সেই অনুযায়ী এখানে আসলে ফসল টসল অন্যান্য অনেক কিছু কম হয়। নানানভাবে অর্থনৈতিক ক্ষেত্রে তারা কিছুটা পিছিয়ে ছিল, যে কারণে এরশাদ জামানায় এরশাদ ওইদিকে একটু নজর দেয় এবং তার রেশ কিন্তু এখন আমরা যখন রাজনৈতিক ভোট হয় বা রাজনৈতিক বিভিন্ন বিষয়াদি হয়, তখন আমরা দেখি যে উত্তরাঞ্চলের লোকজন উত্তরাঞ্চলের রাজনীতিবিদদেরকেই বেশিভাবে টেনে নেয়। তো এই যে উত্তরাঞ্চল পিছিয়ে পড়ছিল, এই পিছিয়ে পড়াটাকে বর্তমান সরকার তার নানান উন্নয়ন কর্মকাণ্ড দিয়ে, বিশেষ করে রাজশাহী সিটির যেই চিত্র আমরা বিভিন্ন টেলিভিশনে ভিডিওগ্রাফিতে দেখেছি, ভাবাই যায় না এটা দেশের কোনো, আমাদের দেশেরই কোনো সিটি শহর। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে উনি ওইখানে প্রায় 26টা উন্নয়ন প্রকল্প উদ্বোধন করছেন, আরও 6টার মতো উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন। তো এগুলো একটা দিক, যে কোনো সরকার, যে কোনো দল ক্ষমতায় থাকুক, উন্নয়ন কাজ করবে, এটা খুব স্বাভাবিক দিক। আরেকটা দিক আছে যে রাজনৈতিকভাবে সংগঠনের যে দিকগুলো, আজকে মূলত ওইখানে উন্নয়ন কর্মকাণ্ডের যেই উদ্বোধনী বিষয়গুলি তিনি তদারকি করছেন বা উদ্বোধন করছেন, একই সঙ্গে উনি কিন্তু একটা রাজনৈতিক সমাবেশে বক্তব্য রেখেছেন। ওইখানে বেশ কিছু কথা বলেছেন, উত্তরাঞ্চল কেন্দ্রিক, সারা বাংলাদেশ কেন্দ্রিক। এগুলা নির্বাচনী আমেজ ছিল। হ্যাঁ, এইগুলা নিশ্চয়ই তার দলের কর্মীদেরকে উজ্জীবিত করেছে। উজ্জীবনের কাজটা শেখ হাসিনা অনেক বছর পর সরশরীরে রাজশাহীতে যে ওটা তার কর্মীদেরকে একটু চাঙ্গা করেছে, 5 বছর পরে গেছেন। তো চাঙ্গা করেছেন। এটা যেমন একটা দিক আছে, আরেকটা দিক হচ্ছে যে ওই জনসভায় শেখ হাসিনা দেশ নিয়ে কি বলেছেন, তার অপোজিশন নিয়ে কি কথাগুলো বলেছেন, এটাও একটা দর্তব্যের মধ্যে আছে। যখন পাবলিক মিটিং হয়, পাবলিক মিটিংয়ে যে কথাগুলো বলা হয়, সাধারণ ছোটোখাটো পাবলিক মিটিং বা সভা সমাবেশ, সেমিনার, প্রেস কনফারেন্সের একরকম, আর জনসভার বক্তব্য অন্যরকম মিন করে। আমরা দেখলাম ওইখানে উনি বিএনপির কিছু সমালোচনা করছেন, অর্থাৎ তাদের বিকল্প উনি বিএনপিকে কন্ডেম করছেন। আমি মনে করি রাজনীতিতে একটা ভারসাম্য রাখার জন্য, ভারসাম্য আনার জন্য, রাজনীতিতে যেই কথাগুলো প্রধানমন্ত্রীর মুখ থেকে ভালো শোনায় সেগুলো যদি উনি বলেন, তাহলে একটা ভারসাম্য আসে। প্রধানমন্ত্রীর একটা দিক আছে, আরেকটা দিক হচ্ছে প্রধানমন্ত্রী নিশ্চয়ই জনসভায় তার সরকারের ব্যর্থতার কথা বলবেন না, বরঞ্চ আশান্বিত, অর্থাৎ মানুষকে আশান্বিত করার চেষ্টাটাই করবেন। সেটা আজকের জনসভায় উনি করছেন। মানে জনসভায়, অর্থাৎ সামনে সংকট হবে না, অর্থনীতিকে এই কারণে ইত্যাদি কারণে তার হবে, তার যে সমস্যাগুলো এই মুহূর্তে জনগণের সামনে আছে বা দেশের সামনে আছে, সেগুলো কিভাবে কাটাবে সেই দিক নির্দেশনা আছে। কিন্তু যে প্রশ্নটা বিএনপির মহাসচিব ইতিমধ্যে তুলেছেন যে তারা ট্রেন নিয়ে, গাড়ি নিয়ে জনসভা করছেন, লোকে লোকারণ্য হয়ে গেছে। বিএনপির বিভাগীয় সমাবেশের সময় তাদেরকে যানবাহনের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছে, পথে পথে নানানভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। হ্যাঁ, এগুলো আসলে মানুষের চোখে পড়ে।
আমি মনে করি প্রধানমন্ত্রী ট্রেন নিয়ে করবেন, এটি স্বাভাবিক, কারণ তিনি প্রধানমন্ত্রী, একদিক দিয়ে একটা দলের নেত্রী, আরেক দিক দিয়ে দেশের প্রধানমন্ত্রী, তার সিকিউরিটি একটু অন্য চেয়েও বিরোধী দলের অন্যান্য নেতাদের চেয়ে বেশি থাকবে, এমনকি মন্ত্রীদের চেয়ে অনেক বেশি থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু ওই যে বাধার যে প্রশ্ন তুলছে, এই বাধাগুলো তুলে যেটা হয় এটা মানুষের মনে কিন্তু চোখে পড়ে, এগুলো যাতে না হয় সেই বিষয়গুলো মানে একজন প্রধানমন্ত্রী বা একজন শাসকের কাছ থেকে মানুষ আশা। আচ্ছা জনাব রবিউল আলম, আপনার কাছে মানে জানতে চাই যে প্রধানমন্ত্রী তো বিরোধী দলের অনেকগুলো সমালোচনা করেছেন, তো যে যে সমালোচনাগুলো করেছেন আসলে বিরোধী দলের, আপনি তো বিরোধী দলের একজন নেতা হিসেবে আপনি এটা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভি আয়োজিত অত্যন্ত জনপ্রিয় অনুষ্ঠানে এই সময় প্রিয় সহ আলোচক এবং প্রিয় সঞ্চালক, শুভেচ্ছা এবং যারা দেখছেন। প্রধানমন্ত্রী তার স্বভাবসুলভ বক্তব্য তিনি সেটা দিয়েছেন। সমস্যাটা হচ্ছে রাষ্ট্রে বহুমুখী সংকট আছে, সেই সংকট নিয়ে কোনো কথা বলেননি, জবাবদিহির জায়গার থেকে বলেননি, কারণ সরকারে তিনি আছেন, তার জবাবদিহিতা রয়েছে, জনসমস্যা রয়েছে, এবং ধরেন রাষ্ট্র ব্যবস্থাপনায় ব্যর্থতা রয়েছে, একটা গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে সব রাজনৈতিক দল এবং ভোটারদের অসন্তোষ রয়েছে, সে সমস্ত বিষয়ে আসন্নিত কিছু বলেননি। বিষাদাগার করেছেন বিএনপির, সমালোচনা করেছেন। আমরা একটা দেখেন, ন্যায্য দাবিতে গণতন্ত্র, ভোটাধিকার, সুশাসন, কার্যকর পার্লামেন্ট এবং প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি এবং আপনার গণতন্ত্র, সেটা নিয়ে আন্দোলন করছি, তার সমস্যার সমাধান নাই। আপনি জানেন যে দশম সংসদে সম্ভবত টিআইবি রিপোর্ট রয়েছে, 63% সময় তিনি বিএনপির সমালোচনা করেছেন, বাট ওই সংসদে বিএনপি ছিল না। অর্থাৎ প্রধানমন্ত্রীর এই যে অপশাসন দুঃশাসন থেকে জাতিকে উত্তরণের জন্য বিএনপি যে একটা গণতান্ত্রিক ন্যায্য আন্দোলন করছে, সেইটাতে বিষাদাগার করার জন্যই মনে হয় প্রধানমন্ত্রী আজকের বক্তব্য ছিল। ক্ষোভ রয়েছে, রাগ রয়েছে, অব্যাহত ক্ষমতার আশা রয়েছে। তো এই রকমের জায়গা থেকে করলে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর বক্তব্য হয় বলে আমি মনে করি না। আওয়ামী লীগের প্রধানের বক্তব্য যদি বলেন সেটা হতেই পারে। কুদ্দুস ভাই বললেন প্রধানমন্ত্রী যেখানে যাবে সেখানে ট্রেন যাবে, সব যাবে, রাষ্ট্রীয় যানবাহন। আওয়ামী লীগের সমাবেশে কেন যাবে? এটা তো আওয়ামী লীগের সমাবেশ, তাই না? আপনার ওখানে বিএনপি আমলে ছিল না, না ট্রেন ভাড়া করে বিএনপি যায়নি। ট্রেন ভাড়া না করুক, কিন্তু গাড়ি কিংবা অন্যান্য ফ্যাসিলিটিস তো আসলে রাষ্ট্রে, আপনি সব কিছু নিয়ে যান আপনার জনসভায়, কিন্তু অন্যের জনসভায় আপনি 2 চাকার মোটরসাইকেল চলতে দেবেন না, খেয়া নৌকা পর্যন্ত বন্ধ করে দেবেন, মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাধা দেবে, রাষ্ট্রীয় সন্ত্রাস তৈরি করবে, দলীয় সন্ত্রাস তৈরি করবেন, হামলা করবেন, আর আপনার জনসভার সময়ের জন্য সমস্ত রাষ্ট্রীয় উইংকে আপনি ব্যবহার করবেন। এটা তো একটু লাজ লজ্জা যদি থেকে থাকে তাহলে তো সেটা আওয়ামী লীগের করা উচিত না, বা যে কোনো রাজনৈতিক দলের করা উচিত না। যার ফলে আমি বলছি যে আওয়ামী লীগ নামীয় এই রাজনৈতিক দলটি এখন জনগণের প্রতিপক্ষ হয়েছে এবং রাজনৈতিকভাবে তারা অধপতিত হয়েছে, এখন নিঃস্ব হয়েছে, স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চাচ্ছে। প্রধানমন্ত্রীর আজকের জনসভায় যদি আজকে সংকট নিয়ে, আপনি রাষ্ট্র ব্যবস্থাপনার ব্যর্থতা নিয়ে যদি কথা বলতেন এবং যদি বলতেন যে না আমাদের এই সংকট উত্তরণের জন্য আমরা এই পদক্ষেপগুলি আওয়ামী লীগ বা সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে, নিশ্চয়ই জাতি আপনার আনন্দিত হতো। আমরাও হয়তো মনে করেন সেটাকে স্বাগত জানাতে পারতাম। আমরাও হয়তো মনে করতাম যে আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিযোগিতায় ফিরে এসেছে, অর্থাৎ একটা রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্যে মানুষ ভোট দেবে, প্রতিযোগিতা হবে, সব রাজনৈতিক দল সমান সুযোগ পাবে। তার কোনো কিছু আমরা দেখছি না। অর্থাৎ আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে প্রক্রিয়ায় ক্ষমতায় আছে, সেই প্রক্রিয়ায় ক্ষমতায় থাকার একটা অপচেষ্টা এই জনসমাবেশের মধ্যে আছে, তার বক্তব্যের মধ্যে আছে। আচ্ছা জনাব কুদ্দুস আহমদ, আপনি কি মনে করেন যে এটা একটা নির্বাচনী শোডাউন মানে স্টার্টিং হলো বা এরকম কিছু? না, শোডাউন তো গত বছর থেকে চলছে, নির্বাচনের আর বছরখানেক সময় বাকি নেই। 1 বছরও নেই? হ্যাঁ, প্রায় 1 বছর বা তার চেয়ে কিছু কম সময় আছে। যাই হোক, শোডাউন শুরু হয়ে গেছে আগের থেকে, এবং আওয়ামী লীগ অনেকটাই, আপনি যেটা শুরুতেই বলছিলেন, আওয়ামী লীগ ঘর গোছাচ্ছে অনেক আগে থেকে। তারা বিভিন্ন জেলা সম্মেলন, উপজেলার সম্মেলন, বিভাগীয় তাদের যে কাঠামোগুলো আছে এগুলো সারা পুনর্গঠন করে। এই ক্ষেত্রে কি মনে করেন না যে বিএনপি এই ক্ষেত্রে পিছিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের, মানে নিজেরা মানে যা সামাল দিতে দিতে? এখানে যদি আমি বলি, বিএনপি না শুধু, বিএনপি কখনোই ঠিক সময় সম্মেলন টম্মেলন করে না। আওয়ামী লীগ, জামাতি ইসলাম সহ কয়েকটা দল, এরা অনেকটা চেষ্টা করে রেগুলারাইজ থাকতে বেসিক্যালি বাংলাদেশের ক্ষেত্রে।
আর অন্য আমি যে প্রথম সারির যে দলগুলো আছে বা দ্বিতীয় সারির দলগুলো আছে, এরা কখনো এইদিকে নজর দেয় না। নজর এদের বরাবরই উপেক্ষিত। এরা ক্ষমতা থাকার সময় উপেক্ষিত হয়েছে, অপোজিশনে যাওয়ার সময় উপেক্ষিত তারা নিজেরা করেছে। অর্থাৎ এই যে সংগঠনকে চাঙ্গা রাখার জন্য কমিটি পুনর্গঠন করা বা নতুন কমিটি দেওয়া, এগুলো তো আছে। উনি যেটা বলছিলেন, শেখ রবিউল ভাই খুবই বিদগ্ধ মানুষ, জনপ্রিয় নেতা বিএনপির। উনি বলছিলেন যে আমরা যদি এরকম কিছু শুনতাম আজকে প্রধানমন্ত্রীর মুখ থেকে, আমরা স্বাগত জানাতে পারতাম। আমার খুব একবারেই বিনীত প্রশ্ন একটা, এটা হচ্ছে বিএনপি বলুক যে 14 বছরে এমন একটা ঘটনায় বর্তমান সরকারকে তারা স্বাগত জানিয়েছে। এটা হচ্ছে আমাদের কালচারে নাই। আমরা কালচার এই জায়গাটাই তো বললাম যে ভারসাম্য দরকার। আমরা গঠনমূলক সমালোচনা করতে পারি, আমরা থ্যাঙ্কস দিয়েও সমালোচনা করতে পারি। এটা আমাদের এখানে এটা কি সরকারি দল করে না, আমাদের এখানে গড়ে ওঠে না, উভয় ক্ষেত্রে গড়ে ওঠে না। আমি তো সেটাই বললাম, আমাদের এখানে এই কালচারটা গড়ে ওঠে না। আমরা 50 বছর পেরিয়ে গেছি বাংলাদেশের, কিন্তু আমাদের রাজনৈতিক যে প্রধান নেতারা আছেন, হ্যাঁ, তাদের মধ্যে ক্রমেই দূরত্ব বাড়ছে, যেখানে আরও তারা একতাবদ্ধ হবে, কাছাকাছি থাকবে। তাদের মতের দ্বিমত আছে, কিন্তু তারা ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে আমাদের এখানে দিনকে দিন এটা দূরে যাচ্ছে। এরও নানান ক্ষত আছে। ক্ষতের কারণ হচ্ছে আমরা যেসব অতীতের কয়েকটা দুর্ঘটনা, গ্রেনেড হামলা, হ্যাং ত্যাং, এগুলো যখন দেখি আমার কাছে খুব বিস্মিত মনে হয়। আমি নিজে চোখেই দেখছি, এই আওয়ামী লীগ বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যখন সন্তান হয়, তারেক রহমানের বড় মেয়ে যখন হয়, এই ক্রিসেন্ট হসপিটালে হয়েছিল। বেগম জিয়া ছিলেন চীনে। আওয়ামী লীগের তরফ থেকে, আওয়ামী লীগের নেত্রীর তরফ থেকে জনাব বাহাউদ্দিন নাসিম এসে একটা ফুলের তোড়া দিয়েছিলেন। এই আওয়ামী লীগের প্রধান, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান যখন বিয়ে করে দেশে ফিরে, বিএনপির তরফ থেকে ফুলের তোড়া পাঠানো হয়েছিল। তো আমরা এখন যাব জনাব শেখ রবিউল আলম সাহেবের কাছে। তো আপনারা তো আগের চেয়ে দেখা যাচ্ছে যে জনসভা করছেন কিংবা পদযাত্রা করছেন, মির্জা ফখরুল সাহেবও প্রতিদিন কথা বলছেন। এটা কি মনে করেন যে কিছু কিছু ক্ষেত্রে বলা যায় যে এটা কিছু একটা পজিটিভ দিক আপনারা আগের চেয়ে একটু, যেমন আপনিও কিছুদিন আগে জেল খেটেছেন, এখন জেল থেকে বেরিয়েছেন, আরও নেতারা বেরিয়েছেন, প্রায় সবাই তো বের হয়ে আসছেন। এটা কি কোনো ইতিবাচক দিক মনে হচ্ছে রাজনীতির ক্ষেত্রে? বা ইতিবাচক দিক কি, সরকার তো বহুমুখী সংকটের মধ্যে নিজেরাই পড়েছে। অর্থাৎ যে প্রক্রিয়া তারা ক্ষমতায় আছে গত 14 বছর, সেটাকে প্রলং করা বেশ কঠিন হয়েছে। কারণ জনগণ ফুঁসে উঠেছে, জনরোষের মধ্যে আছে। জনগণ যে কোনো মূল্যে রাষ্ট্রে তার মালিকানা প্রতিষ্ঠিত করতে চায়। আমরা আবার নেতৃত্ব দিতে চাই ঝুঁকি নিয়ে। সব বাধা অতিক্রম করে তো করছি, তাই না? গুম হচ্ছি, আনঅথরাইজড কিলিংয়ের শিকার হচ্ছি, আপনার গায়েবী মামলার শিকার হচ্ছি, গ্রেপ্তার হচ্ছি, আহত হচ্ছি, জীবন দিলাম। গত 3 মাসে মানে আমাদের 18 জন জীবন দিল, তাই না? অর্থাৎ সরকারকে আমরা বাধ্য করতে পারছি, চূড়ান্তভাবে হয়তো এখনও ব্যর্থ করতে পারিনি। কারণ একটা ফ্যাসিজম যখন কাজটি কায়েম হয়ে যায়, একটা সরকারের প্রধান বৈশিষ্ট্য এবং একটা রাজনৈতিক দলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জনগণের উপর সে আস্থা রাখবে। জনগণ ভোট দিলে ক্ষমতায় থাকবে, জনগণ ভোট না দিলে ক্ষমতার বাইরে যাবে। এই যে ক্ষমতার বাইরে যাওয়ার যে সাহস, যে যোগ্যতা, আওয়ামী লীগ সেটা হারিয়ে ফেলেছে, যার ফলে কাজটা খুব কঠিন। আমরা সেই কঠিন কাজটাই কিন্তু ক্রমাগতভাবে বলছি। কুদ্দুস ভাই খুব সুন্দর করে বললেন যে 14 বছর তো একবার ধন্যবাদ দেয়নি। এখন ধরেন আপনি অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকবেন, আমার ভোটের অধিকার কেড়ে নেবেন, আপনি নিধন করবেন রাজনৈতিক দলকে, গুম করবেন, অত্যাচার করবেন, আর আপনি আমার কাছে ধন্যবাদ চাইবেন, সেটা তো হয় না। আওয়ামী লীগ যদি রাজনৈতিক ট্র্যাকে ফিরে আসে, অর্থাৎ প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র, জনরায়ের উপর আস্থা, সেটা জায়গায় যদি ফিরে আসে, আমি বলবো জনগণও ক্ষমা করে দেবে যদি কোনো বিচ্যুতি আওয়ামী লীগের থেকে থাকে, আমরাও সেটা ভুলে যাব। তো আপনি, আবারও বলছি যে রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের অংশ নেওয়ার সুযোগ করে দেন, যেটা ভোটের মাধ্যমে সাধারণত গণতান্ত্রিক ব্যবস্থাপনায় হয় এবং ন্যায্য। সেখানে আপনি ফিরে আসেন, নিশ্চয়ই আমরা স্বাগত জানাবো। আমি সেই কথাই বলছিলাম যে প্রধানমন্ত্রী এনাফ ইজ এনাফ। আওয়ামী লীগের মতো একটা শিক্ষিত রাজনৈতিক দলকে এই প্রক্রিয়া কেন ক্ষমতায় থাকতে হবে? কেন তারা একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে ভয় পাবে, অংশ নিতে ভয় পাবে? সেটা তো হওয়া উচিত ছিল না। যার জন্য আমরা বলছি, হ্যাঁ, আওয়ামী লীগের সুমতি হলে খুবই ভালো, আর সুমতি না হলে তো আমরা একটা রাজনৈতিক দল, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে এবং আওয়ামী লীগকে বাধ্য করতে হবে, এবং সে ব্যাপারে আমরা দৃঢ় সংকল্প। কুদ্দুস ভাই সুন্দর করে বলবেন 14 বছরে কিছু করতে পারেননি। আচ্ছা, অনৈতিকভাবে বা অবৈধভাবে যারা ক্ষমতায় পৃথিবীতে থেকেছে তাদেরকে হঠাৎ সময় লেগেছে। এরশাদের কিছুই ছিল না, তাকেও আমাদের কিন্তু 9 বছর লেগে গিয়েছিল। আওয়ামী লীগ তো একটা শিক্ষিত রাজনৈতিক দল, তারপর তার সাথে রাষ্ট্রযন্ত্র আছে,
তারা আবার জিরো টলারেন্সে চলে গিয়েছে, গুম খুনের আশ্রয় নিয়েছে, তাই তো? প্রকাশ্যে দিবালোকে আপনি বলেন তো, আওয়ামী লীগ আমাদের সময় আন্দোলন করেছে, একটি লোককে বলতে পারবেন যে জনসভার কারণে তাকে প্রকাশ্য বা মিছিলের ওখান থেকে গুলি করে হত্যা করা হয়েছে? আমাদের 3 মাসের মধ্যে আমি বললাম 18 জনকে গুলি করে হত্যা হয়েছে। অর্থাৎ একটা ঝুঁকিপূর্ণ অবস্থাতে বিএনপিকে নেতৃত্ব দিতে হচ্ছে, আমাদেরকে নেতৃত্ব দিতে হচ্ছে, রাজনীতি করতে হচ্ছে। আপনি বলেন যে আমি কারামুক্ত হয়েছে, এই সরকারে আমি 8বার কারাগারে গিয়েছি। এবারই আমার ভাগ্য সবচেয়ে ভালো যে 1 মাসের মধ্যে আমি বেরিয়ে আসছি। হ্যাঁ, 178টি মামলা আমার বিরুদ্ধে, 97 দিন রিমান্ডে কেটেছি। কিসের জন্য? নিশ্চয়ই একটা রাজনৈতিক আদর্শ প্রতিষ্ঠিত করবার জন্য এবং জনস্বার্থে রাজনীতি করতে গিয়ে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে। এবং আমার মতো লক্ষ লক্ষ শেখ রবিউল আলম রয়েছে এই দলে। 1,06,000 মামলা, 36 লাখ লোক আসামি, গুম হচ্ছি, আমি আপনাকে বলছি পঙ্গু হচ্ছি, তারপরও তো মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য কিন্তু বিএনপি রাজনীতি করছে এবং আমরা আন্দোলন সংগ্রাম করছি। নিশ্চয়ই জনগণের আন্দোলন সফল হবে। এই জনরোষ আমরা যেহেতু জনশক্তিতে রূপান্তরিত করেছি এই বিভিন্ন গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে, এবার আওয়ামী লীগকে ক্রেডিবল নির্বাচনে বাধ্য করা হবে। 14 এবং 18 মতো নির্বাচন করে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে, নির্বাচন কমিশনকে ব্যবহার করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আগের রাত্রে ভোট দেওয়ার ক্ষমতায় থাকা যাবে না। জাতিকে সুসংবাদ দিবই আমরা ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনার। যে এর মধ্যে দেখা গেল যে যুগপৎ আন্দোলনের বিষয় আসছে, 12 দলীয় জোটের লিয়াজু কমিটির মিটিং হয়েছে, তো এই দিকগুলো আপনি কিভাবে দেখেন যে আলটিমেটলি রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে? দেশে মূলত দল দুটো, হ্যাঁ, আর এই যে কি 12 দল, 42 দল বা 54 দল, যেগুলা নাম কওয়া দল, ইউপি ইলেকশনে অনেক, সবাই না, বেশ কিছু আছে যে ইউপি ইলেকশনের চেয়ারম্যান পদে পাশ করার কোনো যোগ্যতা নেই, এরাও দল করতেছে। কিন্তু আওয়ামী লীগ তো দেখেন যে আপনার এখন যে এই যে উপনির্বাচনগুলো হচ্ছে, ছোট দলগুলোকে কিন্তু প্রায়োরিটি দিচ্ছে, জাসদের জন্য আসন ছেড়ে দিচ্ছে, কিংবা ব্রাহ্মণবাড়িয়া দেখেন প্রার্থী উইথড্র করে নিচ্ছে। তো আমি তো বললাম, আমি এরকম কিছু দল, ওইটা হচ্ছে কম্প্রোমাইজ, এটা হচ্ছে কম্প্রোমাইজ। এই কম্প্রোমাইজটা কেন? হ্যাঁ, রাজনৈতিক কম্প্রোমাইজ, রাজনীতিতে সমঝোতা আছি, এবং এই কম্প্রোমাইজগুলো হয় সেই জন্য 8 দলীয় একটা জোট আছে। কথার কথা, বিএনপির এতদিন 20 দলের জোট ছিল, এখন হয়তো জোট নাই, কিন্তু একটা কম্প্রোমাইজ। কিন্তু ওই যে এর বাইরে 78 দলের কপ ছিল, হ্যাঁ, এর আগে আপনার এই টেবিলে আলোচনা হয়েছে রবের নেতৃত্বে। রব ছাড়া ওইখানে আর চীন আর কেউ ছিল না। যা হোক, ওই বিষয় না। দেশের রাজনৈতিক ধারা মূলত দুটি, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী অল পার্টির একটা ধারা আছে। এইখানে এতদিন লেফট ধারা, তারপরে ইসলামিক দলগুলোর একটা ধারা, এগুলো ছিল, এগুলো আবার 2 জায়গায় বিভক্ত। অর্থাৎ সেই জন্য বলে আওয়ামী লীগের একটা ধারা, বিএনপির একটা ধারা আছে, এবং এই ধারা রাজনীতিতে সামনের নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। উনি ঠিকই বলছেন, মানে 14 বা 18 মতো নির্বাচন হয়তো সামনের নির্বাচন হবে না। ইতিমধ্যে আমার ব্যক্তিগত অভিমত, এই নির্বাচন কমিশন আসার পর যে কটা স্থানীয় সরকার এবং দুঃখিত বিভিন্ন আসনে উপনির্বাচন হয়েছে, এই উপনির্বাচনগুলোর তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ নির্বাচন কমিশন বা কর্মকাণ্ড, এতে জাতি হতাশ না, জাতি আশ্বস্ত। এখন কথা হচ্ছে মূল যে নির্বাচন, মূলত আগামী বছরের মধ্যে যে নির্বাচনটা, দ্বাদশ সংসদের যে নির্বাচন হবে, সেই নির্বাচনে এই নির্বাচন কমিশনের রোল কী হবে? আমাদের নির্বাচন কমিশন আর দুনিয়ার আর সব নির্বাচন কমিশন থেকে অনেক পাওয়ারফুল। যদি তারা মেরুদণ্ড শক্ত করতে পারে, তাদের সে পাওয়ার কারোই নেই। আইনগতভাবে তাদের কনস্টিটিউশনালি এত শক্ত করা হয়েছে। আমাদের এখন অতিথি নির্বাচন কমিশনের এরকম ভূমিকা আমরা দেখিনি। আমরা মনে করি যদি এই নির্বাচন কমিশন তার বর্তমান যে ধারাবাহিকতা, এটা যদি জাতীয় নির্বাচনের সময় সে অব্যাহত রাখতে পারে, তাহলে অনন্য মাইলফলক হবে, এবং বাংলাদেশের ইতিহাসে হয়তোবা আগামী নির্বাচনে একটা বড় মাইলফলক হবে। কিন্তু এখানে একটা কথা আছে, আমি শেষ করি। বিএনপি বলছে যে এই নির্বাচন কমিশন কিছু না, তাদের কথা হচ্ছে যে নির্বাচনকালীন যে সরকার হবে, সেই সরকারটা তারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারে তারা বিশ্বাস করে না, অর্থাৎ একটা থার্ড যে কোনো সরকার। এখন এই জায়গাটা আওয়ামী লীগ বলতেছে থার্ড কোনো সরকার হবে না, কনস্টিটিউশন নির্বাচন হবে, এবং সেই নির্বাচন, এখন সেই নির্বাচনেই ফয়সালা হবে। আমি যেটা মনে করি, বিএনপিও নির্বাচনের প্রস্তুতি বিএনপির আছে, এবং বিএনপির আছে বলেই বিএনপি পদযাত্রা করতেছে, বিএনপির সাংগঠনিক সামনে বিভাগীয় সমাবেশগুলো করবে। বিএনপির যে কাজগুলো দরকার, তারা যদি এর মধ্যে প্রার্থী বাছাই করতে পারে, জনগণ যে তার সঙ্গে নাই সেটা না। আওয়ামী লীগ যেভাবে বলে যে বিএনপির সঙ্গে জনগণ নাই, জনগণ আছে, কিন্তু জনগণের বৈঠা ধরার মতো লোক বিএনপিতে কম আছে। আওয়ামী লীগের সেটা 2টা কারণে আছে। একটা হচ্ছে আওয়ামী লীগ খুবই এদেশের প্রাচীন দল,
এত প্রাচীন দল এত মেজরিটি নিয়ে থাকা, অর্থাৎ তার আজকের যে জনসভায় মানুষের লোকালক্ষ্য নিউ জেনারেশনের যে চেহারাগুলো আমরা টেলিভিশনে দেখছি, অর্থাৎ আমি বলতেছি, আমি নিজেই ভাবছি যে একটা নিউ জেনারেশন তার কালেকশন হয়ে গেছে। আওয়ামী লীগের এবার কেন্দ্রীয় কমিটি যদি আপনি দেখবেন নিউ জেনারেশন এখানে প্রচুর আধিক্য। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি কিন্তু খুব ছোট একটা বডি, এই বডিতে জায়গা পাওয়ার জন্য বহু রকম করে, কিন্তু সেই জায়গাটা দেখবেন নিউ জেনারেশন, নিউ থিঙ্ক ট্যাং এই ধরনের মানুষ আসছে। বিএনপির এই জায়গাটা আমার বিবেচনায় একটা বড় গ্যাপ আছে, খামতি আছে। এই খামতিটা যদি বিএনপি দূর করতে পারে, নেতৃত্বটা যদি আর একটু করতে পারে, পাকাপোক্ত করতে পারে জায়গায় জায়গায়, তার জেলাগুলোতে, তার উপজেলাগুলোতে ইত্যাদি, তাদের ইন্টারনাল বিরোধ যদি রাখতে পারে, কারণ বড় দলে দুইটা দলে কিন্তু ইন্টারনাল বড় প্রবল বিরোধ আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। নমিনেশনের সময় আসলে এটা প্রবলভাবে দেখা দেয় দুইটা দলেই। এই জায়গাটাকে কিভাবে চেক দিবে, সেই ইউনিটিটা যদি দেখতে পারে, ধরেন বগুড়ার আসনে দুইজন বিদ্রোহী বিএনপি দাঁড়ায় গেছে স্বতন্ত্র, এই যে লোভ, এই লোভগুলো ত্যাগ করতে হবে। এখন এটাও সত্য, বিএনপি এবং আওয়ামী লীগ কোনো বিপ্লবী দল না, কোনো মার্ক্সবাদী বা ইয়াবাদী দল না যে তাদের সব ত্যাগ করে তারা চলে যাবে। এইগুলো হচ্ছে অনেকটা বুর্জোয়া দাসের দল, সবাই ক্ষমতা চায়, সবাই একটু ভালো থাকতে চায়। তো বিএনপির এই পরীক্ষাটা বিএনপি যদি উত্তীর্ণ হতে পারে, নেক্সট নির্বাচনে ফলাফল হয়তো তার দিকে আসে, কিন্তু ওই পরীক্ষা উত্তীর্ণ না হইতে পারে, কারণ শাসক দল যখন থাকে সে কিন্তু টুইস্ট করে ভিতরে, এই টুইস্টটা ক্ষমতাটা শক্তিটা তার আছে, সেই টুইস্টটা কীভাবে কাটেল করবে এটা বিএনপি ভাবতে হবে। বিএনপি এখন থেকে। জনাব রবিউল আলম, আপনি কি মনে করেন যে আসলে এখন রাজনৈতিক একটা বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা ইমব্যালেন্স কাজ করছে, কিংবা শক্তির ক্ষেত্রে বা জনপ্রিয়তার ক্ষেত্রে কি শক্তি এবং জনপ্রিয়তাটা যদি কম্পেয়ার করেন, এটা কোনটা মনে করেন জনপ্রিয়তা? জনপ্রিয়, সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি এবং সাংগঠনিকভাবে শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি, যার জন্য তো আওয়ামী লীগ ক্রেডিবল নির্বাচনের পথে যাইছে না। আওয়ামী লীগের শক্তি এখন হচ্ছে রাষ্ট্রীয় শক্তি, দলীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় বাহিনী, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি দলীয় করে নেওয়া, রাষ্ট্রের 3টা বিভাগ নিয়ন্ত্রণে নেওয়া, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলি নিয়ন্ত্রণে নেওয়া, নিয়ে তারা হচ্ছে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে রাষ্ট্রেরীয় শক্তির বলে বলিয়ান হয়েছে। আপনাকে এটা একটু প্লাস করি যে আজকে একটা সিপিডির একটা প্রোগ্রাম ছিল, সেখানে আপনার একটা কথা এসছে যে রাজনৈতিক ছত্রছায়ায় সংঘবদ্ধ, মানে করাপশনটা, এরকম দুর্নীতিটা। হ্যাঁ, একেবারে এটা প্রতিষ্ঠিত, এর সাথে দ্বিমত করার কোনো সুযোগ নেই। আজকে ধরেন 11 লাখ কোটি টাকা পাচার হলো, রাইট অফ যদি ধরেন 2.5 লাখ কোটি টাকা ব্যাংক থেকে খিলাফি ঋণ হয়ে গেল, তাই তো? আমরা ঝুঁকিপূর্ণ অর্থনীতিতে চলে গিয়েছি অর্থ পাচারের দিক থেকে, অব্যবস্থাপনা আছে, দুর্নীতি আছে, অপচয় আছে, কোথাও জবাবদিহি করতে লাগছে? আপনি ভোটার আইডি কার্ড নেই, আপনার ব্যাংক থেকে 8,000 9,000 কোটি টাকা লোন হয়ে যাচ্ছে, কিন্তু আপনি গিয়ে 5 লাখ টাকার একটা লোন করেন তো সীমান্ত, কখন কতটুকু পারেন? কত কিছু আপনার দেওয়ার প্রয়োজন হয়ে যায়। নিশ্চয়ই ক্ষমতাশীল রাজনীতির সাথে যারা জড়িত, অথবা ক্ষমতার সুবিধাভোগী যারা ক্ষমতাশীল দলের সাথে যুক্ত থেকে, তাদের কারসাজি এটা। এবং সরকার সেখানে কিন্তু আপনার অসহায় এই কারণে যে সরকার, আমি বলছি আপনাকে, দুর্বৃত্তায়ন ঘটেছে এবং সুবিধাভোগীদের নিয়ন্ত্রণে এই সরকার। আপনি পার্লামেন্টে 5% মেম্বার অফ পার্লামেন্ট রাজনীতি থেকে গিয়েছে, আর বাকি 69% হচ্ছে আপনার ব্যবসায়ী, 13% পেশাজীবী। অর্থাৎ রাজনীতিটা গিয়েছে কোথায়? আত্মসমর্পণ করেছে ক্ষমতার লোভের কাছে আওয়ামী লীগ, যার জন্য বাংলাদেশের দুর্বৃত্তায়নটা হয়েছে। আপনি কুদ্দুস ভাই বলছিলেন যে একবার তারেক রহমানের বড় মেয়ে যখন ভূমিষ্ঠ হলো, প্রধানমন্ত্রীর তরফ থেকে বাহাউদ্দিন নাসিম প্রধান আওয়ামী লীগের প্রধানের কাছ থেকে গিয়েছো। আপনি তো এও জানেন যে শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারত করতে তারেক রহমান নিজে গিয়েছেন টুঙ্গিপাড়াতে। ওই প্রোগ্রামে আমিও ছিলেন আপনি। তো সৌন্দর্য তো, সৌহার্দ্য তো ছিল। আওয়ামী লীগ এবার যখন ক্ষমতা এসে আমাদের নিধন করতে চাইলো, মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলায় যখন আমাদের গ্রেফতার করছিল, সাজা দিচ্ছিল, নির্বাহী আদেশে বিচার বিভাগের উপর নিয়ন্ত্রণ করে, তখনই তো এই সংকটটা ছিল। আমি আপনাকে বলি, গ্রেনেড হামলা নিশ্চয়ই রাষ্ট্রের জন্য এবং রাজনীতির জন্য ক্ষতি করেছে, এবং এটা একটা আপনার মর্মান্তিক ঘটনা, তাই না? নিন্দনীয় ঘটনা, দুঃখজনক ঘটনা। সেই ঘটনা বিএনপির আমলে ঘটেছিল। বিশ্বাসযোগ্য একটা তদন্ত বিএনপি 1.5 বছরের মধ্যে শেষ করতে পারেনি, এটা সত্য। কিন্তু তদন্ত শেষ করা যায়নি বিদায় এই দায় বিএনপির, হত্যার দায়। তদন্ত করতে না পারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা ব্যর্থতা। তার মানে এই যে আপনি হত্যার সাথে জড়িত না, কিন্তু কিছুটা তো আপনার রেসপন্সিবিলিটি। আমি তো সেটা স্বীকার করছি, আমি একটা বিশ্বাসযোগ্য তদন্ত শেষ করতে পারিনি 1.5 বছরে। আপনি দেখেন, আওয়ামী লীগে কিন্তু ক্ষমতায় এসে 2 বছর লেগেছে, 2009 থেকে 2011 পর্যন্ত একটা তদন্ত করতে। তদন্ত বিশ্বাসযোগ্য বা অধিকতর করতে গিয়ে আপনি বিএনপির উপরে দায়টা চাপিয়েছেন। সেটাও কি রাজনৈতিক অবিচার না? সেটাও কি একটা নিধন না? সেটাও একটা দোষারোপ না?
সেটাও কি একটা ধরেন জুলুম নয়? 111 সরকার আপনি জানেন 2007 সালে একটা নিরপেক্ষ তদন্ত করেছিল, তারা কোনো দলের ছিল না। আমার যতটুকু মনে পড়ে হুমায়ুন কবির এই তদন্তটা করেছিলেন। হ্যাঁ, তো তিনি যে তদন্তটা করেছিলেন সেই তদন্ততে 22 জনকে আসামি করা হয়েছিল এবং সেখানে কোনো বিএনপির শীর্ষ নেতাদের আসামি করা হয়নি এবং বলা হয়েছিল, আমি আপনাকে বলি একটু, যে এর সাথে কোনো রাজনৈতিক জড়িত না, একটা ধর্ম অন্ধ জঙ্গি গোষ্ঠীর কাজ। সেটা কিন্তু 111 সরকার করেছিল। আওয়ামী লীগ কিন্তু সেই তদন্তে বিশ্বাস রাখেনি, বিশ্বাস না রেখে কিন্তু বিএনপির উপর দায় চেপেছে। হ্যাঁ, বিএনপি ক্ষমতায় ছিল, FBI এসেছে, ইন্টারপোল এসেছে, এক সদস্যের বিচার বিভাগীয় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগও তো সহযোগিতা করেনি। আপনি নিশ্চয়ই মনে আছে, FBI আসলো, আওয়ামী লীগের সভানেত্রীর গাড়িটা পরীক্ষা করতে দেওয়া হলো না, একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী দিতে আসলো না। সেখানেও অব্যবস্থাপনা দুই জায়গা থেকে হয়েছে, কারণ দুটি রাজনৈতিক দলের মধ্যে, এটা বলতে অস্বীকার করছি না যে বিশ্বাসের অভাব আছে, ঘাটতি আছে। ধরেন রাজনৈতিক প্রতিযোগিতার জায়গায় ব্যক্তিগত ক্ষোভ রাগ এগুলি বেড়েছে, বিস্তর ব্যবধান হয়েছে, সমঝোতার জায়গায় সৌহার্দ্যতার মধ্যে নেই। কিন্তু তার মানে আপনি জনগণকে কেন ডিপ্রাইভ করবেন? জনগণের ভোটের অধিকার কেন আওয়ামী লীগ নেবে? বিএনপি ভুল ত্রুটি করলে তো বিচার আছে, করেন না, করছেন তো, যেভাবে করছেন, যে আপনার নির্বাহী আদেশে বিচার বিভাগের উপরও নিয়ন্ত্রণ করে তো আমাদের মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলায় প্রধানমন্ত্রী, আমাদের দলের প্রধান বেগম খালেদা জিয়া, আমাদের জননেতা জনাব তারেক রহমানকে মিথ্যা শাস্তির ব্যবস্থা করেছেন, আমাদের প্রতিদিনই আদালতে নিচ্ছেন, বিচার করছেন, করেন। কিন্তু তার মানে আপনি জনগণকে ভোট দিতে দেবেন না, সেই রিভেঞ্জ আপনি জনগণের প্রতি নেবেন। তো এই জায়গাটা হচ্ছে যে আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্ব এবং অসহায়ত্ব। আচ্ছা জনক, আপনি কি মনে করেন যে মানে এই রাজনৈতিক এই যে বিরোধের এগুলা মানে জনগণের সাফারিংসটা যে হচ্ছে, মানে এই যে খারাপ কাজগুলোর এক্সাম্পল আমরা 51 বছর 52 বছর পরে দিচ্ছি, আসলে ওইটা আমি একটু কারেকশন করে দিতে চাই, ওইটা হুমায়ুন কবির না, ফজলুল কবির। আচ্ছা, ফজলুল করিম, উনি এএসপি ছিলেন অতিরিক্ত, উনি তদন্ত করেছিলেন ফজলুল করিম, সরি। মানে এই যে খারাপ কাজগুলোর একটা ইয়ে হয়, মানে কম্পেয়ার হয় যে এরা এতটুকু খারাপ, মানে আমরা এই জিনিসটা কি জনগণ মেনে নেয় যে এতদিন পরেও আমরা খারাপ কাজের এক্সাম্পল দিব? আমরা কি ভালো কাজের এক্সাম্পল? এখানে এই জিনিসগুলো নাই বলি আপনার আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, কোনো দল যদি কোনো কূটনীতিবিদের পিছনে ছুটে, কোনো দলের কোনো না কোনো স্তরের যদি কূটনীতি অন্য ভিন দেশে কূটনীতিবিদের নাস্তা খেতে যায় এবং এখানে কোনো রাজনৈতিক আলোচনা হয়, ওইটা সিসি পড়ে যায়। আর আমার দেশে এটা আবার ক্রেডিবিলিটি হয়, আমার এখানে নাস্তায় দাওয়াত দিচ্ছে, যাতে উঠে আর কি। উনি আরও প্রেসকে খবর দিয়ে যায় আমার কিন্তু দাওয়াত দিচ্ছে এবং এসে আবার ব্রিফ করে। তো আমার এখানের কালচারটা একরকম, ওইখানের কালচারটা একরকম। হ্যাঁ, এখন আমরা অনেক কাজই আমরা ইউরোপ আমেরিকার তুলনা করি, ওইখানে এরকমভাবে চলে, এরকমভাবে কথা বলে, এটা ইউরোপ আমেরিকা, বাংলাদেশ। আমার এখানে কালচারটা যাতে আমি পোক্ত করি, আমার অতীতে কী ছিল, আমি অতীতে ফিরে যেতে চাই, আমাদের এখানে যে সহনশীলতা ছিল সেই জায়গাটায় থাকতে চাই। রাজনীতিতে বিরোধ থাকবে, এটা সত্য, হিংসা থাকবে, এটাও সত্য, কৌশল থাকবে, এটাও সত্য, ডিপ্লোমেসি থাকবে, এটাও সত্য। কিন্তু এই ডিপ্লোমেসি, এই কৌশল, এই হিংসা যাতে জনগণ টেন না পায়, আচ্ছা, যারা ভোটার তারা যাতে না বুঝে। কিন্তু আমাদের এখানে আমাদের ওই যে একটু আগে বললাম প্রধান দুটো দলের মধ্যে এটা পাওয়া যায়। এখন আওয়ামী লীগকে যদি একবারে কন্ডেম করে বিএনপি মনে করে যে এটা কোনো দল না, এই না ওই না, শুধু প্রশাসনের আছে, তাহলে ভুল হবে। আওয়ামী লীগ একটা বিরাট দল, বড় দল, বিএনপি একটা বড় দল। আমি যেটা মনে করি আমাদের রাজনীতিতে একটা বোঝাপড়ার সময় আসছে, আসলেই 50 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, যতটা পারা যায় ওই নিজেদের ক্ষত, অপর দলের ক্ষত, এইসব ভুলে একটা জায়গায় আসা দরকার। হ্যাঁ, আমি অপোজিশনের কাছ থেকে যেরকম গঠনমূলক সমালোচনা করব, আমি সরকারে থাকলে অপোজিশনকে সেইভাবে মূল্যায়ন করতে হবে যে অপোজিশনের বক্তব্য, অপোজিশনের ক্রিটিসাইজটা আমার আমলে নিতে হবে। আমরা সেই জায়গা থেকে সরে গেছি বলে এটা হচ্ছে, এটা তো এতদিন চলতে পারে না। একটা ব্যালেন্স দরকার, প্রথমেই বলছি ব্যালেন্স দরকার। এবং এই জায়গাটা ব্যালেন্স আনতে গেলে যে কাজটা আমাদের প্রথমত সংসদে একটা ব্যালেন্স দরকার। হ্যাঁ, আমাদের জাতীয় জীবনের নানান ক্ষেত্রে ব্যালেন্স দরকার। এই ব্যালেন্সগুলো আমরা অনেক হয়েছে। রবিউল আলম ভাইয়ের ছোট্ট একটা রেফারেন্সে বলি, উনি বলছেন যে ক্ষমতাশ্রয়ী ব্যবসায়ী, অন্যান্য পেশাজীবীদের একটা আধিক্য পার্লামেন্টে দেখা যায়। সত্য, আমি তার সাথে দ্বিমত করি না, কিন্তু এটা কখন থেকে শুরু হয়েছে? 75-এর পর থেকে।
মানে এই সিভিল আমলা অর্থাৎ অবসরপ্রাপ্ত আমলাদেরকে ঢুকানো শুরু হয়েছে। এরশাদ সাহেবও ঢুকাইছিল। আওয়ামী লীগ 91 পর্যন্ত তার চরিত্র ঠিক রাখছিল, যখন দেখলো যে না, সে পাওয়ারে যাইতে গেলে ওই অবসরপ্রাপ্ত আমলাদের দরকার, অবসরপ্রাপ্ত সামরিক আমলা দরকার হয়, এই ব্যবসায়ী দরকার হয়। 96 সালে সে, এই 91 পর থেকে সে গাধায় গাধায় নেওয়া শুরু করলো, অবসরপ্রাপ্তদেরকে দলে যোগ দিতে থাকলো। আওয়ামী লীগ একটা যে রাজনীতিবিদ অর্থাৎ ঐতিহ্যবাহী পলিটিশিয়ান একটু কোণঠাসা হইল, এরা গেল। 96 আওয়ামী লীগ পাওয়ারে, এবং এগুলো হচ্ছে আমাদের পলিটিক্সকে আসলে নষ্ট করার একটা জায়গা। তো আমি মনে করি ওই জায়গা থেকে এখন তো 50 বছর পার, আওয়ামী লীগও প্রচুর পলিটিশিয়ান আছে, বিএনপি তো আছে, অন্যান্য দলেও আছে। পলিটিশিয়ানদের রাজত্ব দরকার, ক্ষমতায়ন দরকার। ব্যুরোক্রেসিরা তারা বেতন ভাতাও নিবে, আবার রাজনীতিও নাক গলাবে, এটা হয় না। তো সেই জায়গাটা যদি আমরা একটা আসলে কোনো জায়গায় ব্যালেন্সে আসা দরকার, এবং সেই ব্যালেন্সটা নেক্সট নির্বাচনে যাতে প্রতিফলন হয় সেদিকে আমরা তাকিয়েছি। আমরা যারা জনগণ, আমরা যারা কোনো রাজনীতির সাথে প্রত্যক্ষ জড়িত না, আমরা মনে করি যে একটা ব্যালেন্স দরকার, অবশ্যই ব্যালেন্স দরকার, এবং ক্ষমতায় ব্যালেন্স ছাড়া দেশের অগ্রগতি স্থায়ী হয় না, পোক্ত হয় না। কতটা ব্যালেন্স আসে এইটা আবার আসতে পারে কিনা। তো আমরা তো এতক্ষণ রাজনৈতিক ইস্যু নিয়েছিলাম, রাজনীতির সাথে আসলে আমাদের অর্থনৈতিকটা ওতপ্রোতভাবে জড়িত। তো যে ইমিডিয়েট যেটা হইলো যে গণমাধ্যমে এসছে যে সুদ হার বাড়াচ্ছে ডলার সংকট, নাম্বার 1। এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেছেন ব্যাংক খাত বড় সংস্কার প্রয়োজন, বাংলাদেশের ব্যাংক খাতের বড় সংস্কার প্রয়োজন। মানে এই যে আমরা একটা অর্থনৈতিক সংকটের দিকে যাচ্ছি, তো এই সংকটটা আসলে কিভাবে মোকাবেলা করা সম্ভব মনে করেন? দেখেন, জবাবদিহিতা আরেকটা জিনিস হচ্ছে যে ব্যাংক খাত তো এখন লুটপাটের খাত হয়েছে। একজন মেম্বার অফ পার্লামেন্ট, তিনি এবার ক্যাবিনেটেও আছেন, তিনি ব্যাংকেরও মালিক আর বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পোর্টার, সবচেয়ে বড় ব্যবসায়ী। এখন তাকে দেখভাল করবে কে? তিনি ব্যাংকের মালিক, ইচ্ছা মতো নিতে পাচ্ছেন জনগণের টাকা তুলে। তিনি আবার আমদানিকারক হোক বা বড় ব্যবসায়ী হচ্ছেন, আবার তিনি ক্যাবিনেটে আছেন। হ্যাঁ, নিউজ পেপারে আসছে যে যারা এলসি খুলছে সুযোগটা পাচ্ছে তারাই যারা ব্যাংকের সাথে জড়িত, ডিরেক্টর, মালিক। আচ্ছা, কেন এরকম হলো? একটাই কারণ, যে জনগণের রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নেওয়ার সুযোগ নেই। কুদ্দুস আহমেদ বলছেন যে ব্যবসায়ীরা আসছে 75-এর পরের থেকে আসছে। আমি বলছি যে ব্যবসায়ীরাও এসে যদি প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত হয়, দোষের কিছু নেই। কিন্তু আপনি যখন নির্বাচনের নামে শুধু তফসিল ঘোষণা করবেন আর গেজেটে নাম প্রকাশ করে মেম্বার অফ পার্লামেন্ট বানাবেন, তখন তো ব্যবসায়ীরা সব চলে আসবে, সুবিধাভোগীরা সব চলে আসবে, দুর্বৃত্তরা আসবে, আমলারা আসবে। যেটা না, আমি তা বলছি, আমি আপনার সাথে দ্বিমত করছি না। আমি বলছি যে তখন সেটার একটা মহা উৎসব হয়ে যায়। এখন হয়ে গেছে সেই মহা উৎসব, সব সুবিধাভোগীরা সরকারের সাথে। না, এটা তো বিএনপির ক্ষেত্রে হয়েছে, অনেক ব্যবসায়ীদেরকে প্রডিউস করা হয়েছে, ক্রেডিবল নির্বাচনের মাধ্যমে এসেছে। ধরেন আপনি তো জীবন জীবিকার জন্য ব্যবসা করতেই পারেন না। আপনি আমাকে একজন বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ীর নাম বলেন তো যে বিএনপির আমলে ক্যাবিনেটে থেকেছে এবং গেজেটে প্রকাশ করে তারকে মেম্বার অফ পার্লামেন্ট করেছে। আপনি এখন বলেন আমি সবার কথা বলতে কালচারটা তো এসেছে আপনার সবাই। আমি আপনাকে আবারও বলি, গণতন্ত্র সবার জন্য উন্মুক্ত, কিন্তু হচ্ছে যে আপনি মানুষের দ্বারস্থ হয়ে মানুষের কাছে জবাব দিয়ে থেকে মানুষের অবাধ ভোটের মাধ্যমে আপনি মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছেন। একটা ইন্টেনশন তো আছে যে মানে একটা শ্রেণীকে আপনার প্রোভাইড করার। না, ইন্টেনশন বিএনপির কখনো ছিল না। তবে হ্যাঁ, বিএনপি যখন ক্ষমতায় ছিল 2-4 জন ব্যবসায়ী তো ইলেক্টেড হয়ে আসছে। কারণ আপনি 91, 96, 2001, 2008 যে 4টি নির্বাচন হয়েছে, 2বার আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, 2বার বিএনপি ক্ষমতা এসেছে, জনগণের মধ্যে আসছে। এবং আপনি দেখবেন যে পার্লামেন্টও ভালো চলেছে, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি ছিল। সেটি যদি আমরা আরও 2-3 টার্ম কনফার্ম করতে পারতাম, আমাদের গণতন্ত্র পশ্চিমা হতো। দুর্ভাগ্য হচ্ছে যে আওয়ামী লীগ একটা স্বীকৃত রাজনৈতিক দল হয়ে পথভ্রষ্ট হলো। হয়ে সে কি করলো? স্বৈরতন্ত্র কায়েম করে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চাইলো, এবং ওই সুযোগেই কিন্তু রাষ্ট্রের সুবিধাভোগীরা এক হয়েছে। আপনি যেখানে ছিলেন, ওই আপনি বলছিলেন যে ব্যাংক ব্যবস্থাপনার জায়গাটাতে কারেকশনের প্রয়োজন একেবারে প্রয়োজন আছে। আপনি যত্রতত্রভাবে ব্যাংক দিয়েছেন, সেখানে আজ পর্যন্ত যারা লুটপাট করেছে তা কাউকেই সরকার শাস্তির আওতায় আনেনি, এমনকি তদন্ত পর্যন্ত করেনি। তো সেই রকমের একটা পরিস্থিতি যখন তৈরি হয়, তখন তো অর্থ ব্যবস্থাপনা ভেঙে পড়ে। সেটাই হয়েছে। আবার ধরেন ওই যে বলছেন যে এলসি লিমিটেড কিছু লোকজন করতে পারছে, যারা ব্যাংকের মালিকানার সাথে সম্পৃক্ত, অন্যরা করতে পারছে না। তার মানে কি হচ্ছে? সাধারণ ব্যবসায়ী সে বঞ্চিত হচ্ছে এবং সে রাষ্ট্রে কন্ট্রিবিউশন করতে পারছে না, রাষ্ট্রের থেকেই বাধা তৈরি করা হচ্ছে, সেখানে সাম্য নাই, যার ফলে অর্থনৈতিক একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আছে। আমাদের এডিপি দেখেন আপনি, 2,46,000 কোটি টাকার এডিপি, পুরাটাই রাখা হয়েছে বৈদেশিক ঋণ, বৈদেশিক সহায়তা এবং দেশি ব্যাংকের ঋণ। ইতিমধ্যে $115 বিলিয়ন 2023-এর কথা আমি বলছি হয়ে যাবে বৈদেশিক ঋণ। তাহলে কত হলো সেটা?
প্রায় 12 লাখ কোটি টাকার কাছাকাছি। দেশি ব্যাংক থেকে 3 লাখ কোটি টাকা ইতিমধ্যে নিয়েছেন। অর্থাৎ আপনি যদি এই 15 লাখ কোটি টাকা ধরেন, আমাদের টোটাল এডিপির কত পার্সেন্ট লোন হয়ে গিয়েছে আপনি দেখেন, ঝুঁকিতে পড়ে যাওয়ার মতো অবস্থার মধ্যে আমরা চলে গেছি। 50%-এর কাছাকাছি আপনার ঋণের মধ্যে আমরা চলে গেছি। এর মধ্যে তো ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে এবং রাষ্ট্র তো দায়ও আছে, অনেক জায়গায় রাষ্ট্র তো দায় আছে। যে সমস্ত বড় বড় প্রকল্প যারা করছেন এখনো তাদের অর্থ পরিশোধ করেন নেই। আপনি 3 লাখ কোটি টাকার কাছাকাছি রেলে ব্যয় করেছেন, এখনো 4,000 কোটি টাকা প্রত্যেক বছরে ভর্তুকি দিচ্ছেন। আপনি রাষ্ট্র তো মিল কলকারখানা যেগুলি আছে 2,000 কোটি টাকার কাছাকাছি ভর্তুকি দিচ্ছেন। আপনি ব্যাংকের রাষ্ট্রীয় খাত থেকে টাকা নিয়ে মূলধন যোগান দিতে হচ্ছে ব্যাংকের। তো একটা সরকারের কাজ তো এই অর্থ ব্যবস্থাপনা, সেখানে তো শূন্য। এবং রাষ্ট্র ব্যবস্থাপনাটা সম্পূর্ণ ভেঙে পড়েছে। অর্থ ব্যবস্থাপনার এই জায়গাটা জবাবদিহি করতে হয়েছে, এবং তাকে জনগণের কাছে ভোটের জন্য যেতে হচ্ছে না। যদি জনগণের কাছে ভোটের জন্য যেতে হতো 5 বছর পর, সরকার যদি তা মনে করতো, নিশ্চয়ই সরকার এই কাজ করতে পারতো না। কারণ সে জানে যে জনমত আমার বাইরে যাবে, আর জনমত বাইরে গেলে আমি ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবো না। এখন সরকার মনে করছে যে আমি শুধু গেজেটে নাম প্রকাশ করে দিয়ে, তফসিলটা ঘোষণা করে দিয়ে ক্ষমতায় থাকবো, আর সমস্ত দেশের জনগণের টাকা আমার টাকা, আমার শাস্তিরও ব্যবস্থা নাই, জবাবদিহিরও ব্যবস্থাপনায়। এরকম একটা রাষ্ট্র ব্যবস্থাপনা যখন প্রতিষ্ঠিত থাকে, তখন অর্থ ব্যবস্থাপনা বলছেন কেন, সব ব্যবস্থাপনা ভেঙে পড়ে, রাষ্ট্র সেখানে চলে গিয়েছে। আর আমি একটা বাক্য দিয়ে শেষ করব। এর থেকে উত্তরণের জন্য আমরা বলেছি 27 দফা। আমরা বলেছি রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠিত করব, রাষ্ট্র ব্যবস্থাপনায় আমরা বড় ধরনের পরিবর্তন আনবো, এবং জনগণ রাষ্ট্র মেরামত করবে। আর জাতীয় সরকার বলতে বলি, আমরা বলেছি যে এই সংকট থেকে উত্তরণের জন্য যারা রাজপথে থাকবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে, ঝুঁকি নেবে, সরকারকে বাধ্য করবে, তাদের অবদান বিবেচনা করে জনগণের ভোটে ক্ষমতায় এসে আমরা সাম্যের সাথে একটা সরকার করব। সেই সরকারে আওয়ামী লীগ অনুধাবন হয়ে আসলে আওয়ামী লীগেরও থাকার সুযোগ আছে, কিন্তু আওয়ামী লীগ যেহেতু প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, নিশ্চয়ই তারা হয়তো সেভাবে চাইবে না। কিন্তু আমরা চাই জনগণের কাছে জবাবদিহি থেকে একটা জাতীয় সরকার। আর নির্বাচনের আগে আমরা করতে চাই দল নিরপেক্ষ সরকার, যারা একটা ক্রেডিবল নির্বাচনের আয়োজন করবে। অর্থাৎ এই দুটি সরকার আমাদের 2 টার্মের জন্য, নির্বাচনকালীন একটা সরকার, নির্বাচনের পরবর্তীতে একটা সরকার। কুদ্দুস ভাই যদি এই দুটিকে এক করে না ফেলে। না, কুদ্দুস আহমদ ভাইয়ের কাছে একটা জিনিস আমি জানতে চাইবো, যে এই যে ডলার সংকট কিংবা এই যে রিজার্ভ সংকট, এইসব ইয়ের ক্ষেত্রে যে আমাদের এই যে মানুষের জীবনযাপনের ব্যয়ের যে প্রভাব পড়েছে, বাজারের যে প্রভাব পড়েছে, এই জিনিসটা আপনি তো প্রত্যক্ষভাবে এই জিনিসটা দেখছেন। তো এইটার কন্ট্রোলিংটা আমরা, মানে এটা কি মিসম্যানেজমেন্ট হচ্ছে বলে মনে করেন? মিসম্যানেজমেন্ট তো আছেই, মিসম্যানেজমেন্ট না হলে তো এতটা হয় না। এটাও সত্য যে ওয়ার্ল্ড ওয়াইড এখন একটা ক্রাইসিস আছে। বাংলাদেশটা, ভারত আছে, পাকিস্তান আছে। পাকিস্তান তো শেষ অবস্থায় আছে। ইরান আছে, আমেরিকা আছে, লন্ডন আছে, ফ্রান্স আছে, সব জায়গায় আছে, ক্রাইসিস আছে। এই ক্রাইসিস বাংলাদেশে তা না। ক্রাইসিসটা গোটা দুনিয়ায় এই ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের কারণে হচ্ছে। একটা হচ্ছে কোভিডের কারণে একটা ক্রাইসিস ছিল, এবং ওই ধাক্কাটা লেগেছিল উন্নত দেশগুলোতে। আমাদের মতো দেশগুলোতে এই ধাক্কাটা কিন্তু সামাল দিছে, এবং সরকারকে সেই জন্য থ্যাঙ্কস দিতেই হবে। কিন্তু এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে যে স্যাংশনগুলো নানান কারণে দেওয়া হচ্ছে, অর্থাৎ জাহাজ চলাচল, এইটা ওইটা, নানান ক্ষেত্রেই আপনি দেখবেন এই স্যাংশনের কারণে খাদ্য আমদানি, ব্যবসায়িক রিলেশন রাখা, এই কারণে একটা সংকট তৈরি হচ্ছে। এটা শুধু আমার দেশ না, সব জায়গায় হয়েছে। এবং রবি ভাই যেটা বললেন, আর আপনি যেটা বলছেন, আপনার কথাটাই শেষ করি, সেটা হচ্ছে যে আমাদের এই যে আমদানি রপ্তানি, আপনি আজকে সিপিটির একটা দেখেন, আমদানি রপ্তানিতে আমাদের এখানে এত দুর্বৃত্তায়ন আছে। এখানে যারা ধরেন খুবই প্রভাবশালী, তারা একটু ছাড় পেয়ে যায়, তারা সুযোগ সুবিধা তাড়াতাড়ি হয়। আর নাহলে ঘাটে ঘাটে চাঁদা বা ঘুষ বা অন্যান্য কিছু, অথবা কারোর দিয়ে ফোন করা, এই ধরনের কারণে আমাদের আমদানি রপ্তানি প্রকৃত যারা ব্যবসায়ী, জেনারেল ব্যবসায়ী, উদার ব্যবসায়ী, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং সেই ক্ষতিগ্রস্ত হওয়ার তার যে ইনভেস্টটা হচ্ছে, এটা একটা দপ্তরের পিছনে হোক, অন্য জায়গায় হোক, এটা কিন্তু এই মাল যখন আনা হয়, আনার পরে যখন এটা বিপণন করা হয়, ওই জায়গায় কিন্তু এটা ধরে দেওয়া হয়। অর্থাৎ বাজারটা কিন্তু এই কারণে কিছুটা উচ্ছৃঙ্খল হয়ে যায়। এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। এই যে সামনে রমজান আসতেছে, অন্যান্য কাজ আসতেছে, এই জায়গাটা বাজার মনিটরিং মাঠ পর্যায়ে না, অর্থাৎ যারা আমদানি রপ্তানি করে ওই জায়গাটায় মনিটরিং প্রখরভাবে করতে হবে, বাড়তিভাবে। অর্থাৎ এলসি খুলে টাকা নিয়ে গেল, জিনিস হচ্ছে না কেন আপনার কি মনে হয়? সেই জায়গাটা না কেন এই জায়গাটাই, মানে ল্যাকিংসটা এই যে আমাদের মানদাত্তা আমল থেকে যেইভাবে চলতেছে, সুইফট
অর্থাৎ ওইখানে প্রতিবিধানের যদি ব্যবস্থা থাকতো, সুইফটলি দ্রুত অ্যাকশানে যাবে, তাহলে এটা বন্ধ হয়ে যেত। ওই জায়গাটা প্রতিবিধানের ব্যবস্থাটা উইকনেস, তদারকির অভাব। এখন এই প্রসঙ্গে আমি বলতে পারি হচ্ছে না কেন। শিক্ষা মন্ত্রণালয়ের পাঠ্যপুস্তকে ভুলের ছড়াছড়ি, একটা বিশাল পণ্ডিত সম্পাদনা পরিষদ আছে, তাদের দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয় হওয়ার কথা না, আজকে শিক্ষামন্ত্রী তার দায় নিচ্ছে। কিন্তু ওই পণ্ডিতরা তাহলে কী করছে, আমি খুব শ্রদ্ধা জানিয়ে বলছি, আসলে তারা পণ্ডিত, তারা নিশ্চয়ই দেখেন গুগলে ট্রান্সলেট করে না, গুগল ট্রান্সলেট ছাড়া বানান ভুল। আচ্ছা, আত্মসমর্পণ বরণ করেন, কোনোদিন শব্দ হইতে পারে, আত্মসমর্পণ করেন, অথবা আত্মসমর্পণ, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25শে মার্চ আত্মসমর্পণ বরণ করেন, এই শব্দটা আছে। এটা কি হয়? উনার বাবা শেরস্তাজার ছিলেন, সবাই জানো, ওইখানে প্রধান কেরানি ছিলেন, একই বই আরেক জায়গায় কেরানি ছিলেন, এগুলো কি হয়? নামও ভুল, তারপরে বানানে ভুল, কাগজের মান ভুল। আমি বলছি এগুলো সুইফটলি যদি ব্যবস্থা না, তাহলে করবে না। ঠিক তেমনই আপনি যে কথাটা বলছেন ওইসব জায়গায় এটা। আর রবিউল আলম ভাই যেটা বলছেন ভঙ্গুর পরিস্থিতি, আমি সেই জায়গায় দ্বিমত করি। বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত সাংগঠনিক ব্যক্তি, ও 24 ঘন্টার ভিতরে উনি মনে হয় 12, 14, 15, 16 ঘন্টা কাজ করেন, এবং কাজ করেন বলেই এই দেশটা কিন্তু এই ভঙ্গুর বলেন যাই বলেন তার ভিতরে দেশের অগ্রগতি হয়ে যাচ্ছে। কিন্তু অনেক আগে থেকে যদি আপনার ধরেন অনেস্টিটি না থাকে, করাপশন থাকে, এরকম গুগলে ট্রান্সলেট করার মন মানসিকতা থাকে, তাহলে কি একজন 18 ঘন্টা বা 20-22 ঘন্টা কাজ করে কি না সে চালায় নিচ্ছে? সাজাটা যদি প্রমলি হয়ে যায় তাহলে ভালো হতো, এটা আমি মনে করি। সাজা হইতে হবে, কিন্তু এটা একটা প্রলম্বনের ইয়াতে হয়, এবং সেই জায়গাটা যতক্ষণ উনি হস্তক্ষেপ না করে ততক্ষণ হয় না। এই জায়গাটা আপনি যেটা প্রশ্ন করছেন, এটা হচ্ছে এটা মিনিস্ট্রির ব্যাপার। মিনিস্ট্রি প্রেস কনফারেন্স করে দায় স্বীকার করতেছে, এটা তার দায় না, মানে জিনিসটা হলো যে লোকজন যে সেট হয়, এটা যতক্ষণ ওই প্রধানমন্ত্রীর দ্বারা, ওই যে বললাম যে 16 ঘন্টা প্রধানমন্ত্রীর কানে যাবে, কানে যাওয়ার পরে উনি অ্যাকশনের কথা বলবে, তখন এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি শেষ করে দিই, ভঙ্গুরের ব্যাখ্যাটা করছি এই জন্য যে ভঙ্গুর তো বলতেছে 14 সাল থেকে শেষ, কালকে সরকার পড়ে যাচ্ছে সরকার পিছনে থাকতেছে। আমরা ছোটোবেলা একটা গল্প শুনছি না, যে একজন নিচে পড়ে বলে ও তাকে ঘুষি দিচ্ছে, আর বলে যে আরেকটা দেওয়ার পর কিন্তু আমি তোরা ঠিকই ধরবো, এরপরে খাচ্ছে ওই আরেকটা দে। এখন বিএনপির অবস্থা হচ্ছে এইরকম, উনি তো বিএনপি করেন, সেই জন্য বিএনপিকে ডিফেন্স করতে পারেন। আমি আওয়ামী লীগের সাথে সরাসরি জড়িত না, আমার এই ডিফেন্স করার কথাও না। আমি আমার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বলছি, এইখানে জনগণের একটা বড় অংশের সাপোর্ট আছে দেখে আওয়ামী লীগ টিকে আছে, জনগণের সাপোর্ট না থাকলে সরকার টিকতে পারে না। রবিউল আলম, আমাদের সামনে আর মিনিট খানেক আছে, আপনি কুদ্দুস ভাই যেটা বললেন, শুনেন, দমন পীড়ন করে ক্ষমতায় থাকা কোনো কৃতিত্ব নয় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে প্রক্রিয়ায় আওয়ামী লীগ ক্ষমতায় আছে সেইটা গর্বের না, লজ্জার এবং ব্যর্থতার। হ্যাঁ, তো এখন কুদ্দুস ভাই বললেন এখনো পর্যন্ত টিকে আছে, তা এখন পর্যন্ত দমন পীড়ন করলে তো টিকে থাকাতে কিছুদিন যায়। কিন্তু আমি আবারও বলছি যে এইভাবে ক্ষমতায় থাকা অবৈধ, এবং তার জন্য বিদায় নিতে হবে। উনি খুব ভালো করে বলছেন প্রধানমন্ত্রী 16 ঘন্টা কাজ করেন, 16 ঘন্টা না 24 ঘন্টাই কাজ করেন, কিন্তু সেই কাজ জনগণের কতটুকু লাগছে, আমার অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কতটুকু লাগছে? আজকের এই সংকটের জন্য প্রধানমন্ত্রী দায়ী, তার ক্ষমতা মোহ, তিনি জবাবদিহি থাকতে চান না, তিনি অন্য রাজনৈতিক দর্শনের প্রতি শ্রদ্ধা দেখান না। আমি আপনাকে বলি, সরকারের প্রধানের কাজ হচ্ছে তার সমস্ত উইংকে ফাংশন করানো। আপনি একা খুব ভালো কাজ করেন, আর আপনার অধীনস্থ করে ফাংশন করে না, সেটা কোনো ব্যবস্থাপনা হতে পারে না, তিনি ভালো ব্যবস্থাপক নন। এ দায় তার, এই ব্যর্থতা তার। এই ব্যর্থতা আওয়ামী লীগের যদি হয়ে থাকে, তার প্রধানের হচ্ছে এই ব্যর্থতা। এবং আমি মনে করি আজকে এই সংকট উনি তৈরি করেছেন, উনি যদি এই সংকট থেকে উত্তরণের জন্য বেরিয়ে আসেন খুবই ভালো, আর সেটি না হলে বাংলাদেশের জনগণ প্রধানমন্ত্রী এবং তার সরকারকে বাধ্য করবে জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠিত করবার জন্য। তিনি যদি জনগণের কাছে দায়বদ্ধ থাকেন খুবই ভালো, নতুবা জনগণ কর্তৃক ধিকৃত ইতিমধ্যে হয়েছেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংকটে পড়বেন। ধন্যবাদ শেখ রবিউল আলম এবং জনাব কুদ্দুস আফসাদ আপনাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এই সময়ের আয়োজনে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।